আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমরা দুজন, আমি আফসানা সুরাইয়া এবং আমি নুসরাত সুজানা। বর্তমানে দেশে বিদেশি ঋণের পরিমাণ $৭৮ বিলিয়ন বেশি। সংসদে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী। দায়িত্ব নেওয়ার পর বর্তমান সরকার গেল 2 মাসেই $90 মিলিয়ন বেশি ঋণ পরিশোধ করেছে। অর্থমন্ত্রী জানান, দেশে এখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় $35 বিলিয়ন। তিনি জানান, দেশের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরণের চেষ্টা করছে সরকার। সাদিয়া কানিজের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন আলমগীর হোসেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিগত আওয়ামী সরকারের আমলে বিদেশে অর্থ পাচার, বড় ধরনের ঋণ গ্রহণের কারণে দেশের সামগ্রিক অর্থনীতিতে ভঙ্গুর অবস্থা বিরাজ করছে। তবে দেশকে এই অবস্থা থেকে উত্তরণের চেষ্টা করছে বিএনপি সরকার। সংসদ অধিবেশনে এসব কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, সরকারের ঋণ কমিয়ে আনার চেষ্টার প্রতিফলন আসছে বাজেটে দেখা যাবে। বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের স্থিতি ৭৮,067.20 মার্কিন মিলিয়ন ডলার সমপরিমাণ। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ পর থেকে এই পর্যন্ত মোট 90.66 মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ঋণ পরিশোধ করা হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বৃদ্ধি পেয়ে 34,873.32 মার্কিন মিলিয়ন ডলার। এখানেও এটা ক্রমান্বয়ে বাড়ছে। মাননীয় স্পিকার, আওয়ামী সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরাতে সরকার কাজ করছে বলে জানান অর্থমন্ত্রী। যত তাড়াতাড়ি আমরা টাকা দেশ থেকে ফিরিয়ে আনতে পারবো, এই সরকার এবং দেশের লাভ, এটা তো সবাই জানে। সুতরাং এই ব্যাপারে আমরা পিছিয়ে নাই। এই কাজটি পূর্ণোদ্যমে চলছে। মাননীয় স্পিকার, আমরা আশা করছি আগামী দিনে এটার সুফল হয়তো দেখতে পাবো। পুঁজিবাজারের আস্থা ফিরিয়ে আনা, এসালম ও বেক্সিমকো গ্রুপের ঋণ পুনরুদ্ধার সহ দেশে মূল্যস্ফীতি কমানোর বিষয়ে সরকারের নানা পরিকল্পনার কথাও সংসদে তুলে ধরেন অর্থমন্ত্রী। বলেন, ঋণ খেলাপিদের সঙ্গে কোনো সমঝোতার সুযোগ নেই। বিএনপির রাজনীতি অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে কারোর সাথে কোনো সমঝোতা করার কোনো সুযোগ নেই। টাকার অবমূল্যায়নের কারণে আমদানিকারক ও সাধারণ ব্যবসায়ীদের মূলধনে যে টান পড়েছে তা কাটিয়ে উঠতে বাংলাদেশ ব্যাংক বিশেষ সুবিধা দেবে বলেও জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংবেদনশীল তথ্য ও আলমগীর শেখ, আরটিভি, ঢাকা। জ্বালানি তেলের দাম বৃদ্ধি সহ দেশের সব ফিলিং স্টেশনে সরবরাহ বাড়ানোর সিদ্ধান্তের পরেও ভোগান্তি কমেনি পাম্পগুলোতে। প্রচণ্ড গরমে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করায় ক্ষোভ বাড়ছে গ্রাহকদের। দাম বাড়ার পর বাস ও ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বিআরটিএ কোনো সিদ্ধান্ত না নিলেও কিছু কিছু পরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। সাকিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। গ্রীষ্মের খরতাপে তেলের জন্য হাহাকার প্রাইভেট কার থেকে মোটরসাইকেল চালকদের। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন তেলের সরবরাহ বাড়ানোর নির্দেশ দিলেও এখনও কোথাও নেই সেই চিত্র। রাজধানীর অনেক পাম্পে সকাল থেকে বন্ধ তেল সরবরাহ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় যেমন নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, তেমনি বাড়ছে ভোগান্তি। সকাল 6টা থেকে লাইনে দাঁড়া, তেলের গাড়ি আসবে, তারপরে তেল দেওয়া শুরু। রাত্রি 3টার সময় আসছি, এখন বাজে কয়টা? এখন বাজে 10টা। তেল আস্তে আস্তে বাজবে দুপুর 2টা। তেল পাইতে মিনিমাম 4টা বাজবে। এটা তো সমাধানটাই চাই, না চাইলে ওইখানে এই যে তেল নিতে আমরা ঘন্টার পর ঘন্টা বসে থাকি। ফুয়েল পাস ছাড়া মোটরসাইকেল চালকদের কোনো পাম্পে দেয়া হচ্ছে না তেল। অনেকে এই সিদ্ধান্ত না জানায় পড়ছে ভোগান্তিতে। এখন এই মুহূর্তে বলতেছে ফুয়েল পাস ছাড়া হবে না। আমরা এত কষ্ট ভোগ করার পরেও ওনারা আমাদেরকে আরো রিভেন্স কেন কষ্ট দেয়? এটা জড়িত সিন্ডিকেট। দাম আরো বাড়ুক, এরকমই থাকবে। দাম আরো 50 টাকা কমাই দিলে এরকমই থাকবে। দাম বাড়ানো নিয়েও আছে মিশ্র প্রতিক্রিয়া। সবার চাওয়া এমন ভোগান্তি থেকে দ্রুতই মুক্তি মিলবে। সরকার উচিত যে এটা পদক্ষেপ নেওয়ার, যে এই সিরিয়ালটা যেন না থাকে আর তেল যেন পর্যাপ্ত সরকার রাখে। সরকারের চোখ এগুলো বন্ধ টোটালি, কারণ তাদের সংসদে বলা হয় তেল এখানে প্রচুর পরিমাণে তেল। আপনারা দেখেন তো এখানে কয়টা মানুষের বাইকে আপনি তেল পেতেছেন, গাড়িতে তেল পেতেছেন। সরকারের পক্ষ থেকে তেলের কোনো সংকট নেই এমন কথা বলা হলেও পাম্পগুলোতে দীর্ঘ লাইন ভোগান্তির পাশাপাশি সংশয় তৈরি করছে জনমনে। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। তেলের দাম বাড়লেও সরবরাহ বাড়েনি জ্বালানি তেলের। দুর্ভোগে পড়ে ক্ষোভ ছাড়ছেন মোটরবাইক চালক সহ গণপরিবহন চালকেরা। অনেক জায়গায় বন্ধ রয়েছে ফিলিং স্টেশন। কয়েকটি পাম্পে তেল দিলেও দেখা গেছে লম্বা লাইন। এদিকে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় পাম্প বন্ধ রেখেছেন কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে, সরকার পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ দিলেও চোখে পড়েনি কোনো তদারকি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে এই বিষয়ে আরও জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ।
আত্মরোধে সীমাহীন দুর্ভোগ, দাম বাড়ার পরেও কমছে না দুর্ভোগ। পেট্রোল, অকটেন ও ডিজেল নিতে এসে ফিরতে হচ্ছে খালি হাতে। এ চিত্র টাঙ্গাইল, বাগেরহাট ও দিনাজপুরের ফিলিং স্টেশনগুলোর। আমরা আশা করছিলাম যে তেলের দাম বৃদ্ধি পাওয়ার পরে আমরা সবাই সচরাচর তেল পাবো, কিন্তু দেখা যাচ্ছে যে না, চাপ আরো বেশি। ওজোরে নামাজ পড়ে সিরিয়ালে দাঁড়াইছি, এখন এই সিরিয়ালে দাঁড়াই আছি। ওজোরের পর থেকে আমরা দাঁড়া আছি এখানে, আর 100 টাকা করে নিয়ে ওই পাশ দিয়ে ঢুকাচ্ছে। সড়ক ছাড়িয়ে কয়েক কিলোমিটার দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। বিপাকে কর্মজীবী মানুষ। ভোর থেকে লাইন দিয়েও ডিজেল পাননি মেহেরপুরের কৃষকেরা। নিয়ম ভেঙে অকটেন ও ডিজেল দেওয়ার অভিযোগ তোলেন রংপুরের গ্রাহকেরা। আমরা সকাল থেকে আসি, এখন বসে আছি, এখন বলছে যে তেল নাই। চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেল সংকটের সঙ্গে বেড়েছে খরচের চাপ। প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারেও। সংকটের সবচেয়ে বড় ধাক্কা কৃষিতে। যদি অ্যাপসে 5 দিন পর তেলই পাওয়া যায়, তাহলে আমাদেরকে ভোগান্তি কেন সরকার দিচ্ছে এবং প্রশাসন দিচ্ছে? তেল লুকিয়ে গ্রাহকদেরকে বিদায় করছে পাম্প। অভিযোগ সিলেটের গ্রাহকদের। তেল সংকটে প্রভাব পড়েছে গাজীপুরে কালিয়াকৈর ও ঢাকার আশুলিয়ার শিল্প কারখানাগুলোতেও। ব্যাহত হচ্ছে উৎপাদন। তেলের দাম বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে, কিন্তু তারপরে তো এই বৃদ্ধির পরেও মানুষের ভোগান্তিটা কমেনি এবং অ্যাভেলেবল হয়নি। ভোলায় 4000 লিটার পেট্রোল জব্দ করেছে কোস্টগার্ড। এদিকে যশোর ও বরগুনার আমতলীতে অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে আটক ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। লামিয়া তানজিন মাহমুদ, RTV। এদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বাস ভাড়া যৌক্তিক পর্যায়ে সমন্বয় করা হবে বলে জানান প্রধানমন্ত্রী উপদেষ্টা জাহিদুর রহমান। তেলের দাম বাড়ার কারণে জনজীবনে প্রভাব পড়বে বলেও জানান তিনি। এসব নিয়ে জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। মন্ত্রণালয়ে সরকারের কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে তারা এসব কথা বলেন। এয়ার বাদলের রিপোর্ট জানাচ্ছেন মোহাম্মদ সাহেব। সরকারের কার্যক্রমের সর্বশেষ আপডেট জানাতে নিয়মিত এ ব্রিফিংয়ের আয়োজন করে তথ্য মন্ত্রণালয়। ব্রিফিংয়ে খাল খনন সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান। আমাদের প্রাপ্ত তথ্য হচ্ছে কর্মসূচিভুক্ত খালের সংখ্যা 645, দৈর্ঘ্য হচ্ছে 1260 কিলোমিটার, খননকৃত খালের প্রাপ্ত দৈর্ঘ্য 561 কিলোমিটার, অগ্রগতির হার 44.55। হামের টিকার আপডেটও জানান তিনি। 5 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত 26,50,39 জন শিশু টিকা পেয়েছে। 6 মাস থেকে 59 মাস বয়সীদের প্রায় 1,80,00,000 শিশুকে টিকা প্রদান করা হবে। নতুন বাণিজ্য নীতিমালা শিগগিরই উন্মুক্ত হবে বলেও জানান তিনি। এই চুক্তির স্বার্থের পক্ষে যারা বিপক্ষে বলছেন তারা নিশ্চয়ই কিছু পয়েন্ট ফাইন্ড আউট করেছেন। আমাদের এটা মনে রাখতে হবে কোন প্রেক্ষাপটে আমরা চুক্তিটা করেছিলাম। আমি যদি এটাও বলি যে আমরা যদি চুক্তিটা না করতাম তাহলে কি হতে পারত, আমরা ট্যারিফের ইস্যুগুলো সম্পর্কে নিশ্চয়ই জানি। সুতরাং আমরা যখন সবগুলো একত্রে নিয়ে বসবো। জ্বালানি তেলের দাম বৃদ্ধির ক্ষেত্রে এর প্রভাবও বাস ভাড়ার বিষয়ে প্রশ্নের উত্তর দেন মন্ত্রী। যেহেতু জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে, তাই এখন জ্বালানির সাথে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বৃদ্ধির আলোচনা চলছে। আমরা আশা করি এটা যৌক্তিকভাবে হবে। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব এতটাই সামান্য যা দ্রব্যমূল্যে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। বিকেলে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে মন্ত্রণালয়ে তিনি এমন কথা বলেন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে গুটি কয়েক মানুষ 18 কোটি মানুষকে জিম্মি করবে, সরকার এমনটা হতে দিবে বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, সেই পর্যালোচনার পর আমি ওপেনিং স্টেটমেন্ট দিলেও আপনারা প্রশ্ন করবেন, না দিলে খাদ্যের এই জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত যে ইম্প্যাক্ট সেটা এত ন্যূনতম যেটা খাদ্য মূল্যের উপরে এটার কোনো বিরূপ প্রভাব পড়বে না, আমাদের হিসাবে পড়বে না। আমি আপনাকে ইউনিট কস্ট ব্রেক করে দেখিয়েছি। এই সরকার কোনো ব্যক্তি বা কোনো গুটি কয়েক ব্যক্তির হাতে 18 কোটি মানুষকে জিম্মি হতে দিবে না, সেটা যে নিরিখেই হোক না কেন, এটি নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারি। গত 24 ঘন্টায় নিশ্চিত হাম ও হাম সন্দেহে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হাম সন্দেহে আক্রান্ত হয়েছে 1347 জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে 38 জন এবং সন্দেহজনক আরও 185 জন শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে 3,805 জন এবং সন্দেহজনক আরও 25,935 জন আক্রান্ত হয়েছে। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় হাম আক্রান্ত আরও 33 রোগী ভর্তি হয়েছে। হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে এখন 85 শিশু চিকিৎসাধীন আছে। নেত্রকোনায় হামের আইসোলেশন ওয়ার্ডের বেড সংকটে মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও 13 জন। এদিকে জেলার পাথরঘাটায় বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। একদিকে একদিনে 10 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার প্রশ্ন ও পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এদিকে কোনো ঘোষণা ছাড়াই কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, নকল ও প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ রাখা হয়নি। শিক্ষামন্ত্রী আরও জানান, পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন শাকিলা করিম। এসএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে ছিল উৎসবের আমেজ। জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় অংশ নিতে নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হন শিক্ষার্থীরা। প্রথম দিন অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্র। গ্রীষ্মের তীব্র গরমে পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষমান অভিভাবকদের চোখে মুখে ছিল উদ্বেগ, উৎকণ্ঠা আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার মতো দৃশ্য। বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে নিজেদের প্রত্যাশার কথাও জানান তারা। ওরা কিন্তু এই জেএসসি পিএসসি করোনাকালীন সময় পরীক্ষাটা দিতে পারে নাই। সব বাচ্চাদের জন্য দোয়া করতেছি যেন সব বাচ্চারা ভালোভাবে পরীক্ষা দেয়। বারবার এই পরিবর্তিত পরিস্থিতির সিলেবাস বা কারিকুলামটা পরিবর্তন হচ্ছে, এটা নিয়ে তারা উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে সবসময় ছিল। সরকারের কাছে অনুরোধ থাকবে যে আগামীতে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য একটা স্টেবল সলিউশন, একটা স্টেবল সিলেবাস থাকে। আলহামদুলিল্লাহ ভালো করবে ইনশাআল্লাহ প্রত্যেকটা বাচ্চা। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানান, প্রশ্ন ছিল সহজ ও মানসম্মত। প্রস্তুতি অনুযায়ী ভালো পরীক্ষা দিয়েছেন তারা। কোয়েশ্চেনও ইজি ছিল, লিখতে পেরেছি সবই। সমস্যা হলো ঘাটটা ফিরাইতে দেয় না জাস্ট। এমনি পরীক্ষা অনেক সহজ হয়েছে, এমসিকিউ কমন পড়ছে, সিকিউ কমন পড়ছে। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হবে, এ প্লাস আসবে আশা করছি। স্ট্যান্ডার্ড আসছে প্রশ্ন, অত কঠিনও না আবার ইজিও না তো আসলে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন জানান, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছেনই, আমাদের শিক্ষা ব্যবস্থার ইথোস বা মূল লক্ষ্য হবে লার্নিং উইথ হ্যাপিনেস। এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে আনন্দের মাধ্যমে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলব। ঘোষণা ছাড়াই প্রথম দিনে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। জানান, প্রতিটি পরীক্ষায় গোপনে কেন্দ্র পরিদর্শনে যাবেন তিনি। আমি যদি পেট্রোল নিয়ে যাই, পতাকা উড়িয়ে যাই, তাহলে মানুষ আমাকে আইডেন্টিফাই করে ফেলবে। আপনাদেরকে যদি বলে যাই তাহলে সবাই জেনে ফেলবে আমি কোথায় যাচ্ছি। আমি কোথায় যাচ্ছি এটা কেউ না জানুক, সেই জন্য আমি যে এক্সামিন করতে যাচ্ছি ওরা যদি আগেই জেনে যায় তাহলে লাভটা কি। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও জানান, পরীক্ষায় নকল ও প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ রাখবে না সরকার। প্রশ্ন ফাঁস করবে যারা, তারা যেই যন্ত্রটি ব্যবহার করে সেই যন্ত্রটিকে আবার কারেকশন করার লোকও তো রয়েছে। সাইবার ক্রাইম যেন আমার এই সেক্টরে না হয়, এটা আমার অনেক দিন ধরে পূর্ব প্রস্তুতি আমার ছিল। ইফ এনিথিং হ্যাপেন্স তারা ইমিডিয়েটলি লোকেট করতে পারবে। বাতিল হওয়া পিএসসি ও জেএসসি পরীক্ষা নতুন করে চালুর কোনো সম্ভাবনা নেই বলেও জানান শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র জোটের 50 প্রার্থী। মঙ্গলবার নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কাছে তারা এই মনোনয়নপত্র জমা দেন। 22 এপ্রিল জামায়াত ও স্বতন্ত্র এবং 23 এপ্রিল বিএনপি জোটের মনোনয়ন যাচাই বাছাই করবে কমিশন। দেখুন রুদু রফিকের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল অনুযায়ী 21 এপ্রিল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মঙ্গলবার সকাল থেকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে রিটার্নিং অফিসার ইসির যুগ্ম সচিব মঈন উদ্দিন খানের কাছে প্রয়োজনীয় কাগজপত্র সহ মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। বেলা 11টায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন জামাত জোটের 13 প্রার্থী। প্রত্যাশা করেন সংসদে গিয়ে কার্যকর ভূমিকা রাখার। জুলাই যোদ্ধারা যারা আছেন তাদের প্রতিনিধিত্ব করব। সত্য
70% মানুষের রায় যেখানে গণভোটের, সেই রায় বাস্তবায়নের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। মনোনয়নপত্র জমা দেন স্বতন্ত্র জোটের প্রার্থী সুলতানা জেসমিন জুই। বাংলাদেশে যে এক্সিস্টিং আইনগুলো আছে, এই আইনগুলোকে আরো কি করে কার্যকর করে সংশোধন করা যায় এবং এটাকে আরো কিভাবে রিডিউস করা যায়, কন্ট্রোল করা যায়, এটা নিয়ে কথা বলার ইচ্ছা আমার আছে। মনোনয়নপত্র জমা দেন বিএনপির 36 প্রার্থী। দেশ গঠনে ভূমিকা রাখার প্রত্যাশা তাদের। আমি খুবই আনন্দিত যে এই 36 জন যে বিএনপি থেকে মনোনীত করা হয়েছে, ম্যাক্সিমামই আন্দোলন থেকে উঠে আসার নেত্রী। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, এখন আগামী বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হতে চাই, কাজ করতে চাই। এছাড়া সংসদে গিয়ে আইন প্রণয়নের পাশাপাশি নারী ও শিশুদের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির প্রার্থীরা। এলাকার উন্নয়নের জন্য আমি এখানে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই। সংসদ সদস্য হিসেবে যে যে দায়িত্ব যখন পড়বে সেই কাজগুলো আমরা করে যেতে চাই। ন্যায় বিচার সম্পন্ন, সহিষ্ণু একটি সুপ্রতিষ্ঠিত গণতন্ত্রের ভিত্তি স্থাপন করা, আমরা সেই লক্ষ্যে কাজ করব। সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, বিএনপির প্রার্থীরা গণতন্ত্রের উত্তরণে কাজ করবে। এখানে প্রবীণ এবং নবীনের সমন্বয়ে যে মনোনয়নটা হয়েছে, আমরা আশা করি তারা পার্লামেন্টে ঠিক সেই রকমই ভূমিকা রাখতে পারবে। 22 এপ্রিল জামাত ও স্বতন্ত্র এবং 23 এপ্রিল বিএনপি জোটের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন নির্ধারণ করেছে কমিশন। 50টি আসনের মধ্যে বিএনপির 36, জামাত জোট 13 ও স্বতন্ত্র জোটের জন্য একটি আসন সংরক্ষিত রাখা হয়েছে। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের হওয়া মামলায় মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সিরাজগঞ্জের চৌহালি উপজেলার আমলি আদালত। পূর্বে দায়েরকৃত মামলায় সামনে নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন সিরাজগঞ্জের আমলি আদালতের বিচারক সুমন কর্মকার। এর আগে 2 এপ্রিল তারিখে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলায় সিরাজগঞ্জে মুফতি আমির হামজা এমপির বিরুদ্ধে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের আমলি আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল। মাননীয় আদালত বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আমি আশা করতেছি উনি অবশ্যই আইনের আওতায় উনি আসবেন, কারণ আইন সকলের জন্যই সমান। আমরা সকল নিয়মকানুন মেনেই ওনার বিরুদ্ধে মামলা করেছি এবং উনি যদি সংসদ সদস্য সংসদ চলাতক অবস্থায় গ্রেপ্তার করতে হয়, পুলিশ স্পিকারের পারমিশন নেবে। যেহেতু আদালতের গ্রেপ্তারি পরোয়ানা, এখানে অবশ্যই মাননীয় স্পিকার পারমিশন দেবেন। টিআরপি নিয়ে অনিয়মের লাগাম টেনে ধরতে বর্তমান পদ্ধতি বন্ধের পাশাপাশি শতভাগ ডিজিটালাইজেশনের জরুরি পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন আরটিভিকে বলেন, ক্ষতিগ্রস্ত টিভি চ্যানেলগুলো আবেদন করলে বর্তমান টিআরপি পদ্ধতি বন্ধে পদক্ষেপ নেবে সরকার। পাশাপাশি শতভাগ টিআরপি ডিজিটালাইজেশনের ক্ষেত্রেও সরকার কাজ করবে বলে জানান তিনি। দেখুন টিআরপি নিয়ে এআর বাদলের 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসসিএল দেশের 40টি টিভি চ্যানেলের টিআরপি নির্ধারণ করে তৃতীয় পক্ষকে দিয়ে। বিটিভি সহ সরকারি টিভি চ্যানেলগুলো বাদ দিলে এর সংখ্যা 36। প্রায় 4 কোটি টিভির বিপরীতে কথিত 500 ডিভাইস দিয়ে টিআরপি নির্ধারণের দাবি করে বিএসসিএল। অভিযোগের পাশাপাশি বিএসসিএল কর্তৃপক্ষ নিজেরাও টিআরপি নিয়ে অনিয়মের বিষয়টি স্বীকার করে। অনিয়মের অভিযোগটা আসে হলো যে এই যে বাসায় যে বক্সগুলা বসানো হয়, এই বাসার বক্সগুলা কম্প্রোমাইজড হয়ে যায়, মানে বাসার ঠিকানা ডিসক্লোজ হয়ে যায়। শতভাগ ডিজিটাল ছাড়া এমন পদ্ধতিতে অনিয়ম বন্ধ করা সম্ভব নয় বলে মনে করেন সমাজ ও অপরাধ বিজ্ঞানী ডক্টর তৌহিদুল হক। সরকার যেটা ভাবতে পারে যে পরিপূর্ণভাবে ডিজিটাল পদ্ধতিতে না যাওয়া পর্যন্ত এই ব্যবস্থা থাকবে কি থাকবে না সেটি টেলিভিশন ওনার্স যারা রয়েছে বা এই টিআরপি যারা নির্ধারণ করেন এদের সাথে একটা আলোচনা করে একটা সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। রাষ্ট্রের উচিত হলো এই অশুভ শক্তির লাগাম টেনে ধরা, যাতে কেউ এই সুযোগ কাজে লাগিয়ে নিজের পক্ষে টিআরপিকে বা টিআরপির প্রতিবেদন নিতে না পারে, নিয়ে জনগণকে বা দর্শকদেরকে বিভ্রান্ত করা, আমার বিজ্ঞাপন সংস্থাগুলোকে বিভ্রান্ত করা, এই কাজ যাতে কেউ করতে না পারে সেক্ষেত্রে রাষ্ট্র বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় সর্বোচ্চ সচেষ্ট থাকবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, আবেদন পেলে ব্যবস্থা নেবে সরকার। সংক্ষুব্ধরা কেউ একটা আবেদন করলেই
আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। মন্ত্রী জানান, টিআরপি সহ সব ধরনের তদারকি ব্যবস্থাকেই ডিজিটালাইজেশন করতে এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমাদের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা শুধু টিআরপি নয়, আপনার যে কোনো ধরনের তদারকি ব্যবস্থাকে আমরা একটা প্রযুক্তিভিত্তিক পদ্ধতির মধ্যে আনার উদ্যোগ নেওয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। তবে শুধু আশ্বাস নয়, সমস্যা সমাধানে সরকার দ্রুত পদক্ষেপ নেবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। সংখ্যাটা একটু নেন। আর হচ্ছে যে আর বাদল, RTV, ঢাকা। চিকিৎসক হেনস্থার অভিযোগ তুলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টার কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। সকাল 9টা থেকে শুরু হওয়া কর্মবিরতি চলবে আগামীকাল সকাল 9টা পর্যন্ত। এর ফলে হাসপাতালের জরুরি ও ওয়ার্ডের চিকিৎসা সেবায় মারাত্মক ভোগান্তি তৈরি হয়েছে। এর আগে গত 24 ঘন্টায় হাসপাতালে চিকিৎসার অবহেলার অভিযোগে 2 জনের মৃত্যু হয়। এ নিয়ে রোগীর এক স্বজনদের সাথে ইন্টার্ন চিকিৎসকদের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর পরবর্তীতে সকালে কর্মবিরতি পালনের ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা। নওগাঁর নিয়ামতপুরে ঘরে ঢুকে একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিনগত রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। এদিকে কক্সবাজারের টেকনাফে অপহরণের পর 3 জনকে গলা কেটে হত্যা করেছে পাহাড়ি ডাকাত দল। সকালে উপজেলার শিলখালী এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিষয়ে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। দৈনন্দিন কাজ সেরে সোমবার রাতে 2 সন্তানকে নিয়ে ঘুমিয়েছিলেন নওগাঁ নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামের হাবিবুর পপি দম্পতি। তবে সেই ঘুম ভাঙেনি আর। মধ্যরাতে হাবিবুর তার স্ত্রী পপি খাতুন, 9 বছরের ছেলে পারভেজ ও 3 বছরের মেয়ে সাদিয়াকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর ঘরের দরজা খোলা দেখে ভেতরে ঢুকলে তাদের মৃতদেহ দেখতে পান তারা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। জমি জায়গার বিরোধে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা তাদের। এদের কারোর সাথে সেরকম ভাবে কোনো ঝামেলা ছিল না। এরা মারামারি একটা অবস্থা, এদের কোনো কারোর প্রতি কোনো ইয়ে ছিল না। ছেলেটা অনেক ভালো ছিল। যারা এর সাথে জড়িত এদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে নিয়ামতপুর থানা পুলিশ। খবর পাওয়ার সাথে সাথে আমি ঘটনাস্থলে এসে পৌঁছে আমি দেখতে পারি 4টি ডেড বডি। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং কেন করা হয়েছে এটা আমরা তদন্ত করছি। তদন্ত পরে বিস্তারিত আপনাদেরকে জানাবো। এদিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার শিলখালী এলাকায় অপহরণের পর পিটিয়ে ও গলা কেটে 3 জনকে হত্যা করেছে পাহাড়ি ডাকাত দল। নিহতরা হলেন স্থানীয় রুহুল আমিনের ছেলে আমিনুল ইসলাম ববি, মৃত নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান ও নুরুল ইসলামের ছেলে নূর বশির। ঘটনার সত্যতা নিশ্চিত করে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছেন বাহাতছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস। এদিকে টাঙ্গাইলের মির্জাপুরের লোহজং নদী সেতুর পাশ থেকে অজ্ঞাত মা ও নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও নরসিংদীতে এক টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সুলাইমান কবির, RTV। টেন্ডার না পেয়ে ভয় দেখানোর জন্যই সন্ত্রাসী রুবেল গ্রুপ ভাড়াটে খুনি দিয়ে হামলা করে রাজধানীর মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক আহমেদ হোসেনকে। কুপিয়ে জখমের 24 ঘন্টার মধ্যে হামলার সঙ্গে জড়িত 5 জনকে গ্রেফতারের পর এসব তথ্য দিয়েছে র্যাব। শাকিব রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক ডাক্তার আহমেদ হোসেন সোমবার দুপুরে অফিস থেকে যাচ্ছিলেন বাসায়। এ সময় তার পিছু নেয় 2 মুখোশধারী। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাসের পেছনে রাস্তায় পৌঁছাতেই ছুরি নিয়ে আঘাত করতে থাকে একজন। পরে তার সাথে যুক্ত হন অপরজন। 2 জন কুপিয়ে পালিয়ে যায়। হাত ও পিঠে জখম নিয়ে আহমেদ হোসেনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তৈরি হয় চাঞ্চল্য। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূল হোতাসহ গ্রেফতার করা হয় 5 জনকে। ঘটনার সাথে সম্পৃক্ত 5 জনকে গ্রেফতার করেছি। শরীফুল আলম করিম দক্ষিণখান থেকে, আমিনুল ইসলাম কালু, সাজ্জাদ বদি এবং সালাউদ্দিনকে বাড্ডা এলাকা থেকে, আরিফুজ্জামানকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়।
আক্রমণের যে ধরন তা দেখে প্রতীয়মান হচ্ছে যে এটা হয়তো একটা ভীতি প্রদর্শনেরই একটা প্রয়াস ছিল। র‍্যাব জানায় গ্রেফতারকৃতরা সন্ত্রাসী রুবেল বাহিনীর। ক্যান্সার হাসপাতালের টেন্ডার নিয়ে সন্ত্রাসীরা হুমকি দিয়ে আসছিল। টেন্ডার না দেয়ায় হামলা করে রুবেলের ভাড়াটে সন্ত্রাসীরা। আমাদের প্রাথমিক তদন্তে যেটা আসছে, বর্তমানে বিদেশে যে আছে সে হচ্ছে রুবেল, তারই পক্ষে কাজ করেছে করিম। মাত্র 20,000 টাকার ভাড়া করা সন্ত্রাসীর মাধ্যমে এই কার্যক্রমটা সংগঠিত হয়েছে। এ ঘটনায় আরও 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। শাকিবুর রহমান, RTV, ঢাকা। ঢাকার পান্থপথে অবস্থিত বিআরবি হসপিটালস লিমিটেড উদযাপন করছে 12তম প্রতিষ্ঠা বার্ষিকী। একযুগ পূর্তি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ পারভেজ রহমান, পরিচালক মোহাম্মদ শামসুর রহমান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন মিয়া। বক্তারা বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে উন্নত চিকিৎসা সেবা দিয়ে বিআরবি হসপিটাল মানুষের আস্থা অর্জন করেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুরু হয়েছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং সেবা সপ্তাহ 2026। এ সময় রেডিওলজি পরীক্ষায় 25% এবং প্যাথোলজি টেস্টে সর্বোচ্চ 30% পর্যন্ত ছাড় দেওয়া হবে। সরকার রাজস্ব আদায়ে অনলাইনে ভ্যাট পরিশোধের সুবিধা রাখলেও আমলাতান্ত্রিক জটিলতায় তা ভেস্তে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন ব্যবসায়ী সংগঠনের নেতারা। অভিযোগ রয়েছে আমদানি পণ্যে কাস্টমসের অতিরিক্ত ট্যারিফ আরোপেরও। বিকেলে এনবিআর ভবনে 2026-27 অর্থ বছরের বাজেট সামনে রেখে ব্যবসায়ীদের সাথে জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক বাজেট আলোচনা সভায় এসব অভিযোগ করেন তারা। এ সময় ব্যবসায়ীদের অভিযোগ আমলে নিয়ে ভ্যাট জটিলতা নিরসনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন এনবিআর চেয়ারম্যান। আর কাস্টমস থেকে অতিরিক্ত ট্যারিফ আরোপের ব্যাপারে কোর্টে যাবার পরামর্শ দেন তিনি। করার যে প্রসেস হচ্ছে সেখানে কোন পর্যায়ে কার কাছে কতগুলো পেন্ডিং আছে, কারণ ওই কাজ হচ্ছে না, অনলাইনে করতে কনভার্ট করতে পারি নাই, কারণ অনেক ডিপেন্ডেন্সি ওরা নানা রকম ভাবে ঘোরায়। কোথায় কতগুলো পেন্ডিং আছে, কি সমস্যা, ওদেরকে ডাকাও। আমরা তো ধ্বংস হয়েছি এই কারণে, আমাদের মনিটরিং ব্যবস্থা অত্যন্ত দুর্বল প্রত্যেকটা জায়গাতেই। ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলায় আসামি গ্রেপ্তারের সময় দুর্বৃত্তদের হামলায় 5 পুলিশ সদস্য আহত হয়েছে। দুপুরে চর হরিরামপুর ইউনিয়নের দুর্গম চর সালেহপুরের সোরমান খার বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির খার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করার সময় পুলিশের ওপর আক্রমণ করে তার লোকজন। এ সময় হ্যান্ডক্যাপ সহ কবির খানকে ছিনিয়ে নেয় তারা। আর ভাইরা দৌড় দৌলম কইরা তাদের বাইরে ধরিয়া ই করছে, কে মাথায় বাড়ি মারছে, কে হাতে বাড়ি মারছে। কবির খান ভাই বড়রা 5 দাদা হেরা কল্লা বান্ধব ধরে পুলিশ ফালাই দিচ্ছে গাড়ি থেকে। ফালাই দেওয়ার পরে ওই 5 দা আর 2 ভাই যে হেরা বাইরিয়া এই পুলিশে মাথা ফালাই লাইছে। খেলার খবর। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রাজশাহীর শহীদ AHM কামরুজ্জামান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 9:30টায়। 3 ম্যাচের সিরিজের প্রথমটিতে দাপুটে জয় পাওয়ায় 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগ্রেসরা। তাই এই ম্যাচ জিতে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিতে চাইবে জ্যোতি শারমিনরা। অন্যদিকে সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই শ্রীলঙ্কার সামনে। প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে চাইবে সফরকারীরা।